ঘরের ভেতরেও পাখির বাসা ছিল, তাই না? আর বলবেন না, আসলে এখানে এত গাছপালা যে ওরা কোথায় বাসা করবে আর কোথায় করবে না তার কোনো ঠিক নেই। আমার চেম্বারের বাইরে ভিমরুলে চাপ বেঁধেছিল, সে অনেক কষ্টে আমি মুশকিল আর কানুকে দিয়ে। বিজয়বাবু, আপনার কাকিমা কোথায়? পাশের ঘরে অজ্ঞান হয়ে গেছিলেন তো। এখনো জ্ঞান ফেরেনি? ফিরেছিল, আমি ওনাকে একটা সেডেটিভ পুশ করেছি, এখন ঘুমোবেন বেশ কিছুক্ষণ। ভালোই করেছি। বিজয়বাবু, কাল আপনি কলকাতা গিয়েছিলেন না? হ্যাঁ। কখন ফিরলেন? বিকেল 5টার গাড়িতে। তারপর কি আপনার কাকার সঙ্গে দেখা হয়েছিল? দেখেছি, কথা হয়নি, বাগানে বেড়াচ্ছিলেন। শেষ কখন দেখা হয়েছিল আপনার কাকার সঙ্গে? আমি সন্ধ্যের সময় একবার কাকার ঘরের দিকে আসছিলাম, শুনতে পেলাম রসিকদের সঙ্গে খুব ঝগড়া হচ্ছে কাকার। কাকা বলছেন তোমায় পুলিশে দেব। আমি তখন চলে আসি। রাতে দেখা হয়নি খাওয়ার সময়? না, আমি তাড়াতাড়ি খেয়ে কলকাতায় গিয়েছিলাম 8টার গাড়িতে। তারপরে আবার কলকাতা গিয়েছিল? আমার দরকার ছিল। কখন ফিরলেন? 12টা নাগাদ। ফিরে আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আজ সকালে মুকুল। মুকুল? হ্যাঁ, মুকুল সকালে কাকিমার চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে কাকিমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আর কাকা মারা গেছে। ওই গিয়ে তখন আমাকে ডাকে। আপনার কাকার জীবনে কি এমন কোনো ঘটনা ছিল যা আপনি জানতেন? কোনো গুপ্ত কিছু? এমন তো কিছু জানি না। আপনার কাকাকে কি কেউ ব্ল্যাকমেল করছিল? ব্ল্যাকমেল? না তো, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। সত্যি বলছেন না মিথ্যে বলছেন সেটা নিয়ে আপনি ভাববেন না, ওটা আমরা জেনে নেব। মুশকিলটা হচ্ছে যে আপনি কিছুই বলছেন না। আমার মনে হয় ওর মনের ওপর খুব চাপ পড়েছে। আমি ওকেও একটা সেডেটিভ দিয়ে দিয়েছি, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। এই যে ডক্টর পাল, আচ্ছা আপনি বলুন তো, সত্যি কি মাথার শিরা ছিল মৃত্যু? তাই তো মনে হচ্ছে। কিন্তু মৃত্যুটা আপনার অস্বাভাবিক বলে মনে হচ্ছে ডক্টর পাল। সব মৃত্যুই অস্বাভাবিক। মানুষের অবস্থা অস্বাভাবিক হলেই তবে মৃত্যু হয়। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু সেই অস্বাভাবিক অবস্থাটা তো অনেক সময় শরীরের বাইরে থেকেও আমদানি করা যায়, তাই না? তা পারে, কিন্তু না না, আমি জানি জানি। আপনি বললেন যে ওনার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, এই ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গিয়ে মাথায় উঠে যায়, তার থেকে শিরাশিরের মৃত্যু, তাই না? হ্যাঁ তাই। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন ডাক্তারবাবু যে ওর পায়ে মোজা ছিল এবং এখনো আছে? এই প্রচন্ড গরমে কি রাতে মোজা পরে শুয়েছে, এটা কি একটা স্বাভাবিক ঘটনা বলে মনে হয়? না না, কাকাবাবু শীতকালেও মজা করতেন না, এই নিয়ে কত রাগারাগি হয়েছে। তাছাড়া আমি ঘরে গিয়ে দেখি ঘরের জানলা দরজাগুলো সব বন্ধ। কাকাবাবু কিন্তু কখনোই জানলা বন্ধ করে শুতেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিজয়। প্রশ্ন হচ্ছে যে জানলাটা বন্ধ করলো কে? আচ্ছা ডক্টর পাল, ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গেলে অনেকটা এরকম হতে পারে, তাই তো? পারে, তবে তার জন্য মাথার শিরা ছিঁড়ে মারা যাবে এমনটা নাও হতে পারে। ডক্টর পাল, আমার মনে হচ্ছে আপনি না এই স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেটটা দেবেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে শরীরের বাইরে তো কিছু পাওয়া যায়নি, কিন্তু একটা পোস্টমর্টেম বোধ হয় করা দরকার। বেশ, অসুবিধা তো কিছু নেই। থ্যাংক ইউ। আপনি লোক পাঠাবার ব্যবস্থা করুন, অটপ্সি তো করতে হবে। আমি আসি। আসুন। আপনি এগোন, আমি বডিটা পাঠানোর ব্যবস্থা করে যাচ্ছি। ওকে। ইন্সপেক্টর বরাত কাল রাত থেকে এই কলোনির একজন নিখোঁজ, রসিক দে।
ওটাই দোকানে ক্যাশ চুরি করে পালিয়েছে। লোকটার বাঁ হাতে দুটো আঙুল নেই, কিনে পেলে একটা অসুবিধা হবে। ওকে, পোস্টমর্টম করান, তবে তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। এটা কথা বলছেন? আমিও তো ডাক্তার ছিলাম। চলো বিজয়, তোমার বিশ্রাম দরকার। না না, আমি ঠিক আছি। বাবু, আমার মনে হয় বিজয় এখানেই থাকুক। আপনি অজিতকে নিয়ে বরঞ্চ কলোনির সবাইকে এখানে নিয়ে আসুন। আমি সকলের সঙ্গে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। আর আমি একটু নেপালবাবুর ঘর থেকে আসছি। নিছক কৌতূহল, ওর একটু স্বভাব আছে এর ওর ঘরে আড়ি পাতার। আসলে নিশানাথ বাবু মারা গেলেন, কেউ ওদের কিছু বললো না, হয়তো ভাবছি এবার ওদের কি হবে। চলুন অজিত বাবু, তাহলে হুকুম তামিল করা যাক। চলুন বিজয়, তবে বসো। কাকিমা ডাকছেন। যাচ্ছি। কাকিমাকে বলো ব্যোমকেশ বাবু আসছেন, উনি সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন। আচ্ছা থাক, আমি রান্না হয়ে গিয়েছে, সবাই যদি খেয়ে নেয়, বিশেষ করে ওরা। ব্যোমকেশ বাবু আসুক, আমি বলছি। আচ্ছা ঠিক আছে। উনি সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন, তোমাকেও ডাকবে হয়তো। আমাকে? হ্যাঁ। আমি তো আচ্ছা ঠিক আছে, দেখছি। আরে তুই খাবি কি এই গাড়িতে ভাব? এখানে ঘুরে না বেড়া, ঘরে যা, গিয়া মন দিয়ে কাম কাজ কর। টিকটিকি আইছেন, টিকটিকি। কর্তা বাবু মহিলা গেলেন, আমারও কি হইব তার ঠিক নাই। টিকটিকি আইছেন চেনা করতে। হ্যাঁ, টিকটিকি। হ্যাঁ। দেবী, আপনাদের তো বিয়ে হয়েছিল তাই না? হ্যাঁ। কত বছর আগে?
14 বছর আগে। আপনি কোনোদিন সিনেমায় নাম্বার কথা ভেবেছিলেন? ওর হঠাৎ খেয়াল চেপেছিল। বলতেন সারাদিন ঘরের কাজ করে কি করবে, একটু অভিনয় করো, অনেকের সঙ্গে মেলামেশা করতে পারবে, ভালো লাগবে। সেই জন্যই আপনি কলকাতায় গিয়ে একটা স্কুলে ভর্তি হলেন, ভালো করে বাংলা আর নাচ গান শিখবেন। কতদিন লোকেরা জানতো যে আপনি ইংরেজি শেখার ক্লাসে যাচ্ছেন। উনি বলেছিলেন সবাইকে সবকিছু জানতে দিয়ে কি লাভ। ঠিক, তবে সিনেমাটা হলে তো সবাই জানতে পারতো। সিনেমাটা হলো না কেন? ঠিক বলতে পারবো না। উনি কোনো কারণে উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। আচ্ছা, বিশ্বনাথ বাবুর জীবনে কি কোনো গোপন কথা আছে আপনার জীবনে বা নিশানাথ বাবুর জীবনে? না, বলতে পারবো না। কিছুদিন ধরে কলোনিতেই পশু পাখি সব মারা গেছে। তা আপনার কি মনে হয় কেউ আপনাকে ব্ল্যাকমেল করছে? আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন জেনে পেলেন আপনার ছুটি। বিজয়বাবু, কিছুদিন আগে নেপাল বাবুর মেয়ে মুকুলের সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে। বিশ্বনাথ বাবু রাজিও ছিলেন, আপনি মত বদলালেন কেন? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তার সঙ্গে কাকার মৃত্যুর কোনো সম্পর্ক নেই। কাল রাতে কলকাতা থেকে ফিরে আপনি আবার কলকাতা গিয়েছিলেন কেন? আমার দরকার ছিল। কি দরকার? সেটাও আমার ব্যক্তিগত। বিজয়বাবু, আপনার ব্যক্তিগত জীবনে আমার কোনো কৌতূহল নেই। আপনার কাকা আমাকে ডেকেছিলেন, এখন তিনি মারা গেছেন। তা আপনি যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে কি তার প্রতি অন্যায় করা হবে না? বেশ, শুনুন, পরশু রাতে একটা বেনামি চিঠি পেলাম। তাতে লেখা, আপনি ডুবে ডুবে জল খাচ্ছেন। যদি বিপদে পড়তে না চান তাহলে আজ রাত 10টায় নিউ মার্কেটের উল্টো দিকে চায়ের দোকানের সামনে অপেক্ষা করুন। হ্যাঁ, ছেলের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এই চিঠি পেয়ে গিয়েছিলাম, কিন্তু প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরেও যখন কেউ এলো না তখন চলে এলাম। চিঠিটা কোথায় দেখতে পারি? আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। আপনি কি কলকাতা গিয়েছিলেন তার কোনো সাক্ষী আছে? না। একজনের সম্পর্কে মানে কি? আর ডুবে ডুবে জল খাওয়া কথাটার অর্থই বা কি? আমি বলতে পারি। তাহলে গেলেন কেন? আরে এই বেনামি চিঠিটা কে লিখেছিল সেটা জানার জন্য। আপনার সম্পর্কে অভিযোগ, আপনি যে দোকানটা দেখাশুনো করেন তার হিসেবে প্রচুর টাকার গরমিল দেখা গেছে। গরমিল মানে? আমার কাকার টাকা, আমারও টাকা। হ্যাঁ, আমি নিয়েছি। কত টাকা? হিসাব করি, 1,02,000 টাকা মতো হবে। তা কি করলেন সে টাকা দিয়ে? টাকা নিয়ে লোকে কি করে, হ্যাঁ, উড়িয়ে দিয়েছি মনে করুন। না না, উড়িয়ে আপনি দেননি। যাকে আপনি আমার একটা কাজ করুন, আপনি একটু বনরক্ষী কেটে যান। যান। বেশ, মুকুল হয়েছে, আয় তাড়াতাড়ি আয়, খিদে পেয়েছে, ভালো লাগছে না। ডাক্তারবাবু, আপনি একটু এদিকটা আসবেন। ও, এবার আমার কাজ বুঝি। ভেরি গুড। চোখের আলোয় দেখে কি হলো? মাথা ঘুরে গেল নাকি? হ্যাঁ, আসলে ওই একটু খাটুনি যাচ্ছে তো। কপালটা ছড়ে গিয়েছে দেখছি। বিজয়, তুমি ওকে আমার ডিসপেন্সারিতে নিয়ে যাও, আমি 3-4 দিন লাগি। কি যে করো, সাবধানে। আস্তে আস্তে এসো। লঙ্কেশ বাবু, আমি একটু আসি।
আমায় কিছু জিজ্ঞেস করার আছে আপনার? হ্যাঁ নিশ্চয়ই। করুন। তো বসে থাকতে আর ভালো লাগছে না, আর বসে বসে এই ন্যাকামি দেখতেও ইচ্ছা করছে না। আচ্ছা নেপাল বাবু, আপনার কি ধারণা নকশাল আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? ব্যর্থ? ব্যর্থ কোথায়? ব্যর্থ তো করা হলো, বাম ডান সবাই মিলে করলো, সবাই মিলে ওই ক্যাপিটালিস্টদের পা চাটতে শুরু করলো। বাবা, সে চায়নাই তো নিয়ে এলো করোনা। বন্দুক দিয়ে নয়, ভাইরাস দিয়ে মারো, শেষ করে দাও প্রথম বিশ্বের উন্নত দেশগুলোকে। হিস্ট্রি রিপিট ইটসেলফ, বুঝলেন? আচার্য পিসি রায় বেঙ্গল কেমিক্যালের কথা কোন শালা বুঝলো না। বুঝলো কবে? যখন ওই যে হাইড্রক্সিক্লোরোকুইন, যা কিনা ওই বেঙ্গল কেমিক্যাল বানাতো, ওটা না পাঠালে ইন্ডিয়াকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিল আমেরিকা। কিন্তু আমেরিকাতেও তো আমেরিকা আমেরিকা কাল রাতে যখন ঘটনাটা ঘটে তখন আপনি কি করছিলেন? কি করছিলাম? দাবা 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 খেয়েছিলাম, দাবা দাবা খেলছি? দাবা। কার সঙ্গে? এই আমার মেয়ের সাথে। ও, আপনার মেয়ে দাবা খেলতে জানেন? এলে দেখুন না একবার, দেখুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তখন কি কাউকে দেখতে পেয়েছি? না, নিশানাথ ওই সময় মারা যাবে জানলে আগে থেকে লোকজন জোগাড় করে রাখতাম। না, কোনো শব্দ টব্দ শোনেননি? ওই যে অপগণ্ড ডাক্তার, রাত হলে ওনার শিল্প চর্চার বাই ওঠে। একে গরমে রাতে ঘুম আসে না, তার মধ্যে ওনার সেতারে ঝঙ্কা। চিড়িয়াখানার জন্তু যত সব। আমায় কি আর কিছু জিজ্ঞেস করবেন? আগে না। তাহলে আমি যেতে পারি? আসুন। ধন্যবাদ। যাও মুকুল। এক মিনিট। চলো। মুকুল, আপনি কোনোদিন সিনেমায় অভিনয় করেছেন? আমি সিনেমায় না, আমি কখনো সিনেমায় অভিনয় করিনি। সত্যি বলছেন? সত্যি না, দেখে মিথ্যে বলছে। মিথ্যে? সব মৃত্যু ছোট লোকের দল। আপনার মেয়েকে বিজয়বাবুর সঙ্গে স্টুডিও পাড়ায় দেখেছে এমন সাক্ষীর কিন্তু কোনো অভাব নেই। বিজয়বাবু চেনা লোক ছিল, তাই তিনি আমাকে স্টুডিও পাড়ায় নিয়ে গিয়েছিলেন। রোজগারের একটা পথ পাওয়া যাবে, কাকাবাবুর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, তাই গিয়েছিলাম। দুটো একটা রোলে অভিনয় করেছি, কিন্তু ওই পর্যন্তই, তার বেশি আর কিছু হয়নি। চলো বাবা। কেন হলো না কেন? অভিনয়টা আমার আসেনি। প্রথম যেদিন এসেছিলাম শুনেছিলাম আপনার মাথা ধরেছিল। আমার মাইগ্রেন আছে। আমার শেষ প্রশ্ন, বিজয়বাবুকে এখনো ভালোবাসেন? কি বলছেন? ব্যোমকেশ বাবু, আমার বাবা প্রাক্তন নকশা দিতে পারে, আমি তো এই যুগের মেয়ে। আমি বুঝি বামন হয়ে চাঁদে হাত দিতে পারি। এটা যে এত শক্ত আগে বোঝা যায়নি তো। ইন্সপেক্টর বরাত, আপনার সন্দেহভাজনের তালিকা থেকে আপনি এই বাবা আর তার মেয়েকে এখনই বাদ দিয়ে দিতে পারেন। মশাই, গত 45 বছরে বাঙালির বাইরে যে চাকচিক্য, ভেতরে যে অবপাত ঘটেছে, ওই নিশানা ছিল তার শ্রেষ্ঠ নিদর্শন। ও কলেজ জীবনে ছাত্র রাজনীতি করেছে, আমি গেলাম সায়েন্স কলেজে, ও গেল ল কলেজে। কি অ্যাডজাস্ট কি হলো? প্রচুর টাকা গেল,
চাপা সহজ পথে নয়। চলো তো বিয়ে শাদী করে দেবে, ছেলে বলে কেউ কেউ জুটছে না, 4-5 ঘরে ছিল। কোন লোকে মুখে মুখে খাবে সেই চিন্তায় মরত। পাক্কা ক্যাপিটালিস্ট একটা। এখন দেখুন কিভাবে মরল। আচ্ছা, আপনি যে বলেছিলেন হাতে আড়ি ভেঙে দেবেন, সেটা কি কোনো গুপ্ত কথা? না মশাই, না না না, আমি ওসব কিছু জানি না। সত্যি কথা বলতে কি, আমি আমার সাথে বাঁচেনি, এর মাথায় বলে ফেলেছিলাম আমি সাথে বাঁচেনি। তাহলে আগে জানতাম কি আর তুমি কথা, তখন তো আমারও সব শেষ হয়ে গেল। তুমি তো নেশা করে ঘুমো, তুমি এত খবর পাও কি করে? বলতে সরল লাগে, মাইয়া মানুষ লইয়া অত দুটো দায়িত্ব রাখতে, এ ওর ঘরে যায়, ও এর ঘরে যায়। এইসব মাস্টারের বলকি আর ভালো হয় কথা। নিজের বিবি কীর্তিটা জানো না? কে কার ঘরে যায় তা তুমি বলতে পারো? কোনো কথা এই মুশকিল হয়ে গিয়া লাইফে আমরা তার মুখ দেখানো যায় না। অন করতে হবে নাই, বড় থেকে সাদা সিধা মানুষ, অন ভদ্র বাড়াবাড়ি হয়ে। আচ্ছা, কারা তা না হয় বলতে পারবে না, কিন্তু কে কার ঘরে যায় সেটা তো বলতে পারবে। মুশকিল হয়ে গিয়া এইটা আপনি আন্দাজ করে গেলেন না। এই মানুষ জোয়ানের উপর ঘুরে বলবো তো কি ঘুরে হয়েছে ঘরে যাইব। আপনি যেমন সামান্য চল 3-4 দিন দিয়ে এসেছি। কি হয়েছে? মাথা ঘুরে গিয়েছিল? হতে পারে, বললাম না রঙিন শরীর তো, অল্প খাটাখাটি করলেই মাথা ঘুরে যায়। জানেন আপনি আমাকে কি জিজ্ঞেস করবেন? আপনাকে কেবল একটাই প্রশ্ন, কাল রাতে আমরা 10টা থেকে 11টার মধ্যে আপনি কি করছিলেন? রোজ চাকরি, খাওয়া দাওয়ার পর ঘর অন্ধকার করে এই ঘন্টা দেড়েক সেটা করে কারো বাজারে ছিলাম মাল করে। হিসাব চাইলে কিন্তু দিতে পারবো না। কিছু বললে বানু? ও কি বলবে, বাবা ছেলে মানুষ। না না, মনে হচ্ছে ও কিছু দেখেছে। আপনি শুরু করতে দেখেন মুশকিল। আপনি কোন লক্ষ্মীকে জেরা করবেন? দেখো, বোধহয় বলা ছিল পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে। বলুন ইন্সপেক্টর বরাক, আপনার পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? পরিষ্কার রিপোর্ট, সন্দেহজনক কিচ্ছু নেই। রক্তে কোনো ওষুধ বা বিষের চিহ্ন পাওয়া যায়, মাথায় হেমারেজ হয়ে মারা গেছে। হাইপোডেমিক সিরিঞ্জের দাগ নেই? শিরায় আর কোনোর উপর কয়েকটা দাগ আছে বটে, তবে সেগুলো 2-3 মাসের পুরনো। পায়ে দাগ? এক্সটার্নালি দুপায়ে দুটো দাগ আছে, কিন্তু তার সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। আছে বরাক, আছে। শরীরের ভেতরে কিছু পাওয়া যাবে এমনটা ভাবাই আমার ভুল হয়েছে। যে মেরেছে সে নিশানাথবাবুর ব্লাড প্রেশারের সুযোগ নিয়েছে, এটা আমি নিশ্চিত। কিভাবে? সমস্ত প্রমাণ আপনাদের চোখের সামনে আছে, তবু আপনারা কিছু বুঝতে পারছেন না। তবু আপনি বলুন। দেখুন, এখনই কিন্তু কিছু প্রকাশ করা যাবে না যতক্ষণ না অপরাধী ধরা পড়ছে। ঘরের মধ্যে পাখির বাসা ভেঙে পড়েছিল, মনে আছে? হ্যাঁ নিশানাথবাবুর পায়ে মোজা ছিল। হ্যাঁ ছিল। বড় বিভৎস মৃত্যু। পায়ে মোজা পরিয়ে দড়ি বেঁধে পরিকার থেকে আংটা দিয়ে ঝুলিয়ে দিয়েছে। তার প্রেশার ছিল। 5 মিনিটের মধ্যে শরীরের সমস্ত রক্ত মাথায় উঠে গিয়ে শিরা ছেড়ে তারপর বডিটা বিছানায় শুয়ে দিয়েছিল বটে, কিন্তু তাড়াতাড়িতে মোজা জোড়া খুলতে ভুলে গেল।
অনেক বুদ্ধিমান অপরাধীও শেষ মুহূর্তে এরকম ভুল করে রেখে যায়, তাহলে তাদের ধরা এত সহজ হয় না। ঘরে একটা টুলও ছিল, ওইটার উপরে উঠে আংটায় দড়ি পড়াতে গিয়ে বাকি বাসাটা ভেঙে পড়েছে। আচ্ছা, এত কিছু পরেও নিশানাথ বাবু জেগে উঠলেন না? সেটাই তো, সেই জন্য তো ভাবছিলাম যে কোনো ইঞ্জেকশন পুশ করা হয়েছে কিনা, সেটা যেমন হয়নি। বুঝলে অজিত, মনে হচ্ছে এই যাত্রা খুব একটা আশাহত হতে হবে না। ক্লাসিক্যাল বলছে। নিও ক্লাসিক্যাল বলতে পারো, সেটা আজ আর বলতে পারছি। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। স্যান্ড ব্যাগ জানেন না, হ্যাঁ, ঘাড়ে মোলায়েম করে একটি দত্তা মারবে, সঙ্গে সঙ্গে অজ্ঞান, কিন্তু ঘাড়ে কোনো দাগ থাকবে। যে মেরেছে সে বেশ শক্তপোক্ত জোয়ান মানুষ, কারণ নিশানাথ বাবু আজ যাই হোক খুব একটা ছোটখাটো চেহারার মানুষ তো ছিলেন না। আই সি। কিন্তু কে হতে পারে? কলোনির ভেতরে কেউ? হ্যাঁ, কিছুই বলা যায় না। নিশানাথ বাবু যে ব্লাড প্রেশারের রুগী, এ কথাটা কলোনির বাইরের লোকের জানতে কি আমার অসম্ভব। আচ্ছা ব্যোমকেশ, এই যে হাঁস মুরগি মারা যাওয়ার সঙ্গে কি এই খুনের কোনো রকম কোনো যোগাযোগ? হ্যাঁ, গুড গেস, কিন্তু কোনো প্রমাণ নেই, তাই নিশ্চিত করে বলা যায়। চল মনোলক্ষ্মী জেলাটা দেখে পাই। চল। আপনি আসুন নাকি মিস্টার বড়? আমাকে একটু লালবাজার যেতে হবে। ডিআইজি সাহেব ডেকেছেন। নিশানাথ বাবু ওনার বন্ধু ছিলেন তো। আমার পেন ক্যামেরাটা তাহলে আপনার কাজে লেগেছে। আরে বাবা, এটা দারুণ জিনিস। হ্যাঁ, যেমন দুর্দান্ত ছবি তেমনি ক্লিয়ার সাউন্ড। এই জিনিস কি কলকাতায় পাওয়া যাচ্ছে? চল। বলতে পারবো না। আমার শ্বশুর মশাই গত বছর এটা আমাকে বেইজিং থেকে এনে উপহার দিলেন, বললেন তোমার কাজে লাগবে। কিন্তু যা সব পাতি কেস হ্যান্ডেল করতে হয়, কাজে আর লাগে কোথায় বলুন? তবু আপনার সেবায় লাগলো, ওটা আপনি রাখুন যতদিন আপনার কাজে লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলি। শুনুন, আরেকজনকে তো খুঁজে বার করতে হবে, ব্রজদাস বাবাজি। যা দেখছি এরপর কলোনিতে নুরুদ্দিন সাহেব তো থাকতে হবে। ওকে, চল। হ্যাঁ, না না, শুয়ে থাকুন, শুয়ে থাকুন। না না, আপনি বসুন। আচ্ছা, এই গোলাপ কলোনিতে কে কে আপনাকে পছন্দ করে না বলুন তো? নেপালবাবু আর মুকুল আগে খুবই ভালোবাসতেন, পছন্দ করতেন। ইদানিং তার কারণ বোধ হয় বিজয় বাবু, তাই তো? বিজয়বাবু বুঝে আমাকে ভালোবাসে, বিশ্বাস করেন। আর কে পছন্দ করে না? ডক্টর দাস। কিন্তু উনি তো কর্তব্যের ত্রুটি করেন না। তা করেন না, কপালে খুব করে 3-4 আইডিন ঢেলেছেন। আচ্ছা, যে রাতে ঘটনাটা ঘটে সেই সময় রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি কি করছেন? কলোনির জামা কাপড় সেলাইয়ের ভার কাকাবাবু আমায় দিয়েছিলেন। হ্যাঁ জানি, অনেক জামা কাপড় জন্য দিয়েছিল বুঝি? না, আমি কাকাবাবুর জন্য একটা সিল্কের গাউন সেলাই করছিলাম। সেই সময়ে আপনি কোনো শব্দ পেয়েছিলেন? ধরুন কোনো বাজনা টাজনা? না, সেলাই মেশিন চলছিল, আমি আমাকে কোনো শব্দ পাইনি। শুধু যে ডাক্তারবাবু আপনাকে দেখতে পারেন না তা নয়, আপনিও তাকে বেশ অপছন্দ করেন দেখছি। ভুজঙ্গদাবাবু বললেন যে রাতে উনি নিজের ঘরে বসে সেটা বাজাচ্ছিলেন। আপনি যদি তা না শুনে থাকেন তাহলে তো ধরে নিতে হয় উনি মিথ্যে কথা বলছেন। না, উনি সেটা বাজাচ্ছিলেন, আমি সেলাইয়ের ফাঁকে ফাঁকে শুনেছি। তবে যে বললেন শোনেননি? আসলে উনি আমার সাথে খারাপ ব্যবহার করেন যে। তার তো কোনো কারণ থাকবে। সেই কারণ জেনে আপনার কাজ নেই। আপনি বলুন, আমার শোনা দরকার।
কপাল দোষে সবই খুইয়েছি। কাকাবাবুর আশ্রয় না দিয়ে হয়তো বেশি যেতাম। তাই বলে তার কপালে লেখা নেই যে চাইলেই পাওয়া যাবে। গান বাজনা আমার ভালো লাগে, তখন শেখা হয়ে ওঠেনি। বলতে গিয়েছিলাম আমাকে সেটা শেখাবেন। খুব প্রস্তাব দিল যে পালিয়ে আসতে বাধ্য হলাম। আচ্ছা আচ্ছা বলুন তো, এমন মানুষকে কি সম্মান করা যায়? কিন্তু ডক্টর দাসকে দেখলে তো বেশ সজ্জনগুলোই মনে হয়। কেউ জানে কোথায়? না, কথাটা ওকে বলা যায়। আচ্ছা আপনি কিন্তু বিজয় বাবুকে কিছু বলবেন না। বলো কি বলবে? তুমি বলো, তুমি তো তার হাত ধরেছো। এই তো পড়ে যাচ্ছিল, আরো একবার ধরতে পারলে ভালো হতো। হ্যাঁ, হাতের কথা থাক, কথাগুলো সব সত্যি বললো। মনে তো আবার এমন হতে পারে যে খুব পাকা অভিনেত্রী, বোঝাতে পায়নি সত্যি বলছে নাকি মিথ্যে। পছন্দ হলো না তো? বলে যাচ্ছ ভায়া, জায়গাটা চিড়িয়াখানা, সব বিচিত্র জীবে ভর্তি। অবশ্যই আজকাল তো সবই বিচিত্র। তুমিও চিড়িয়াখানাই বলছো? তা নয় তো। নাম কাটা ডাক্তার রাত্রির বেলা সেতার বাজায়, আর দিনে রবীন্দ্রসঙ্গীত গায়। মুখ পোড়া প্রফেসর রাত দুপুরে মেয়ের সঙ্গে বসে দাবা খেলে, অথচ কেউ দেখে। হ্যাঁ, ভাইপো কাকার টাকা চুরি করে গর্ব করে। কর্তাকে কেউ এই ঘরে মেরে রেখে যায়, আর পাশের ঘর থেকে গিয়ে সেটা টের পান। তারপরে ওই বৈষ্ণব ফেরার হয়ে যায়, ড্রাইভারের ওয়ারি পাতে একটা প্রতিবন্ধী ছেলের সঙ্গে পড়ছিল। কি বলবে ধর্মাশ্রম? সবাই মিথ্যে বলছে বলছো? সেটা কি মুশকিল? পুরোটা মিথ্যে কেউ বলছে না, সত্যি মিথ্যে মিশিয়ে এমন ভাবে বলছে যে ধরাই যাচ্ছে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। কার কেমন অ্যালিবাই? কারো অ্যালিবাই পাকা। খুনের সময় বিজয় বলছে কলকাতায় ছিল, অথচ কোনো সাক্ষী নেই। তারপর নেপাল বাবু যে মেয়ের সঙ্গে দাবা খেলছিলেন সেটাও কেউ দেখেনি। হ্যাঁ, ডাক্তার সেতার বাজাচ্ছিল আর বনলক্ষ্মী সেলাই করছিল, অথচ সেতারটা যে বনলক্ষ্মী শুনেছে সে কথা বলতে প্রথমে ভুলেই যায়। এর নাম অ্যালিবাই? তুমি বনলক্ষ্মীর হাত ধরার কথা কি বলছিলে না? কি বুঝলাম বলো? কি? ওর বাঁ হাতের তর্জনের ডগায় কড়া পড়ে গেছে। আর আশ্চর্য, অত সেলাই করলে আঙুলে কড়া পড়তেই পারে। বলছো? না, ওর খিদে পেয়ে গেছে। তুমি পুটিনাকে খাবার দিতে পারো, আমি স্নান করে আসছি। অজিত ডাক্তারকে হ্যালো, বিজয়বাবু? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, ধরুন। মঙ্কেশ, বিজয়বাবু? হ্যাঁ বিজয়বাবু বলুন। কে মারা গেছে? কখন? আমি গিয়ে কি করবো? আপনি ইন্সপেক্টর বরদকে খবর দিন। পোস্টমর্টম কিন্তু অবশ্যই যাওয়া আছে। কি কি হলো? হ্যাঁ, পানুগোপাল। কি হয়েছে পানুগোপাল? কিছুক্ষণ আগে ওর ডেড বডি পুকুরের ধারে পাওয়া গেছে। হ্যাঁ, পানুগোপালের কানে একটা ঘা ছিল, দুধ জমা হতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, বোধ হয়। সেই কানে বরিক পাউডারের বদলে
বিষাক্ত পাউডার ঢেলে দিয়েছে। ছেলেটা বিষের জ্বালায় ছটফট করতে করতে ঘর থেকে দৌড়ে বেরিয়েছে, পুকুরের জলে ডুবে বাঁচতে চেয়েছে, কিন্তু তার আগে পুকুরের ধারে আছাড় খেয়ে পড়ে গেছে, মরে গেছে। আমারই ভুল অজিত। ইস, পানু কিছু একটা দেখেছে, সে বারবার আমার কাছে বলবার চেষ্টা করেছে, আর আমি নানা দিকে মন দিতে গিয়ে তার থেকে গুরুত্বই দিচ্ছি। আমার সব ছেড়ে দেওয়া উচিত অজিত। ইস, একটু সতর্ক হলে একটা অসহায় নিরীহ ছেলেকে আমি বাঁচাতে পারতাম। ইস, ছি, 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 ছি। ছি, 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 ছি। ওঠো, স্নান করবে না? খাবে না? না, বাবু, খাঁটি স্কচ এনেছি, চলবে নাকি এক পাত্র? আরে আরে, কি করছেন মশাই? একেবারে গলায় ঢেলে দিচ্ছেন, সারাদিন কিছু খাননি শুনলাম তো। নিন, এটা খান তো, এটা খান আগে প্লিজ। নগেনবাবু, আপনি ভগবানে বিশ্বাস করেন? হঠাৎ এসব কথা কেন? বলুন না। দেখুন, ছেলেপুলে নিয়ে সংসার করি, খানিকটা বিশ্বাস করি বই কি, কিন্তু এই কথা কেন বলছেন? নিশানাথ বাবু লোকটা মুখে সহজ ছিলেন না, কিন্তু তাই বলে তার মরে যাবার কোনো কারণ নেই। বিশেষ করে এতগুলো মানুষকে যখন তিনি খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছিলেন। আজকের সমাজটা এইরকম, হ্যাঁ নগেনবাবু? কারোর মধ্যে কোনো মূল্যবোধ নেই। নেই, কেবল শুধু লোভ আছে আর চাহিদা আছে, আর আছে পেটের মধ্যে ঢুকুনে শুধু কখন সেটা সিঁড়ি দিয়ে ধেয়ে আসবে কেউ নেই। ওইটুকু একটা খলনি, ওই কটা মাত্র লোক, কিন্তু কি চূড়ান্ত অবিশ্বাস দেখুন একজনের প্রতি অন্যের। কিছু মনে করবেন না ব্যোমকেশ বাবু, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে ভেবেছিলেন। তখনকার পৃথিবী আলাদা ছিল, অভাব ছিল, যুদ্ধ ছিল, লোভ ছিল, কিন্তু মানুষের মধ্যে মূল্যবোধটা বেঁচে ছিল। এখনকার পৃথিবী আলাদা, ক্ষমতা আলাদা, রাজনীতি আলাদা। এখন প্রত্যেকে এক একটি ক্ষমতার উৎস,
প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি সমাজ, এমনকি প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবারের মধ্যে একে অন্যের প্রতিদ্বন্দ্বী। ভালো বললেন। এই এক হয়ে বাঁচা নেই, উপকারের প্রতি কৃতজ্ঞতা নেই। নিশানার ছেলে খুন হয়ে গেলে কেউ ভাবে যে তার সম্পত্তি দখল নেবে, আবার কেউ ভাবতে বসে যে তার কি হবে। দিনে আরেকটা দিন, আরেকটা দিন, আরেকটা দিন। আপনি খালি পেটে আছেন? না না, দিন দিন, আরেকটা দিন। কি আশ্চর্য! নিন নিন। ওরে না, তুমি ভাত বাড়ো, আমি স্নান করে আসছি, আমি খেয়ে বেরোবো। ঠিক আছে বাবু। আজ বিকেলে বৃষ্টি আসবে নবীনবাবু, বৃষ্টি আসবে, বৃষ্টি আসবেই। দেখুন নবীনবাবু, ওই যেমনই হোক আপনার আজকের দিনের পৃথিবী, সেখানে আজকেও যারা এই পানগোপালদের মারে না, ব্যোমকেশ করছি তাদের ক্ষমা করে। বুঝলেন কি স্যার, এই সব কিছুর জন্য এই বিজয়ই দায়ী। কলোনি সবাই জানে, দিগো মুখ ফুটে বলার সাহস পায় না। তা নয় তো, কাকিমার সঙ্গে ষড়যন্ত্র করে আগে কাকাকে সরিয়েছে, এবার পানুকে। বিজয় বাবু, পানুকে তিনি শোনাতে যাবেন? পানুও তো ওই দলে ছিল। পানু কিসে মারা গেল আপনি জানেন? বিষ। তাই বিষ কি সহজে বাজারে পাওয়া যায় ডক্টর গুপ্ত? আরে জোগাড় করেছে। ওর পক্ষে এটা এমন কি কঠিন কাজ? মহা ধরিবার ছেলে, দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে। আপনাকে একটা কথা বলি, ও চরিত্র বলে কিচ্ছু নেই। দেখবেন এই বাজারে মেয়েটাকে একবার কাঁচকলা দেখান। কেন? ভালোবাসা তো। স্যার, এইটাকে আপনি ভালোবাসা বলেন? কি বলছেন আপনি? তাহলে তো আপনার মেয়ে বেঁচে গেল। এরকম একটা চরিত্রহীন ছেলের সঙ্গে আপনি কিনা। মুকুল কিছুটা নরম হয়েছিল, নিশানা তোকে বড় ভালোবাসত, তাই কত বড় সাহস একবার ভাবুন। আমাকে বলছে এক গোলাপ কলোনি ছেড়ে দিতে, এখানে কোনো সরকারি করা যাবে না। তাহলে আপনি রিপোর্টটা লিখবেন না? দেখুন, রিপোর্টটা আমি লেখাতেই পারি, বিজয় বাবুকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু খুন যদি প্রমাণ করা না যায় তাহলে তো উনি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করবেন। সামলাতে পারবেন তো? তাছাড়া আজ থেকে কলোনিতে পাহারা বসছে, পুলিশের অনুমতি ছাড়া কেউ বেরোতে বা ঢুকতে পারবে না। আপনি নিশ্চিন্তে ফিরে যান, বিজয়বাবু আপনার কিচ্ছু করতে পারবেন না। সাবধানে যাবেন। বলুন কি করতে পারি? প্রফেসর নেপাল ঘুরতে গেল কেন? আরে বলতেস বলুন, চিনতেই পারি না। বসুন। কি বলে তো বিজয় খুনি, ওকে অ্যারেস্ট করুন। মাথা খারাপ করে দিচ্ছিল একেবারে। এই নি পানুগোপালের পানিসিকে। হ্যাঁ, ওই দেখি। যাই বলুন, এই এত সব ডেভেলপমেন্টের পরেও
অপরাধ জগতের কিন্তু কোনো মৌলিক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। ঠিক বুঝলাম না। মানে যেখানে একটা ভাইরাস দিয়ে সারা পৃথিবীর মানুষকে মেরে দেওয়া যাচ্ছে, সেখানে কিন্তু পরেশন ছাড়া নাকি ব্যাপার। যাকে আজকে রাতে আপনি, আমি আর অজিত কলোনিতে আড়ি পাততে যাব। তার মানে জাল প্রায় গুটিয়ে এনেছে? না, বলা মুশকিল, এখনো কয়েকটা অঙ্ক মেলানো বাকি। ও হ্যাঁ, আপনাকে তো বলাই হয়, রসিক দে এবং ব্রজদাস দুজনকেই পাকড়েছি, পাশের ঘরে আছে। আরে বাবা, ফাটিয়ে দিয়েছেন মশে। অজিত এখানে থাকলে আমাকে স্বীকার করতেই হতো যে পুলিশ এখন অনেক বেশি এফিসিয়েন্ট হয়ে উঠছে। ডাকুন ডাকুন। হ্যাঁ নিশ্চয়। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি, এই ভয়ঙ্কর সায়ানাইড ডাস্ট পাউডার সহজে তো দোকানে পাওয়া যাবে না, কেমিস্ট ছাড়া জোগাড় করা সম্ভব নয়। সেক্ষেত্রে সন্দেহ কি নেপাল গুপ্তর উপর পড়ে না? হ্যাঁ, সন্দেহ অনেকের উপরই পড়তে পারে, কিন্তু সেই গবেষণায় এখন আর কোনো কাজ নেই। এবার আমাদের আসল সত্যিটা কি তা জানতে হবে। এই যে আসুন আসুন। আচ্ছা, কত টাকা সরিয়েছেন আপনি কলোনির দোকান থেকে? যে রাতে নিশানাথ বাবু মারা যান সেদিন কি আপনার সঙ্গে তার ঝগড়া হয়েছিল? মালিক মারা গেছে? হ্যাঁ, পানুগোপালও মারা গেছে। কেন, কলোনির খবর আপনি কিছু জানেন না? দেখুন, আমরা কিন্তু জানি যে আপনি চুরি করা টাকা খরচ করেননি, কোথাও লুকিয়ে সরিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রেখেছেন সেটা যদি আমাদের বলেন, তাহলে বিজয়বাবুকে বলে আমরা আপনার বিরুদ্ধে মামলাটা তুলে নিতে পারি, আপনাকে আর জেল কাটতে হয় না। কোথায়, কার কাছে রেখেছেন বলবেন কি? দেখুন, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আপনি কোথায় টাকা রেখেছেন তা আমরা জানতে পারবোই, মাঝ থেকে আপনাকে বছর 5 অন্তত জেলের ঘানি টানতে হবে। কোথায়, কার কাছে বলবেন, বলুন। না, আর কিছু করার নেই, চালান করে দিন। এই গেল কারো ভাড়ো, পরশু করে চালান যাবে, আরেকজনকে পাঠিয়ে দাও। আরে এই যে বাবাজি, কেমন আছে? ভালো। কোথেকে পেলে দেখে? নবদ্বীপের এক বাবাজির আখড়ায় বসে খঞ্জনি বাজাচ্ছি। আচ্ছা, পুলিশ গিয়ে দাঁড়াতে ঝামেলা করেন, শুশু করে চলে এসেছে। ঝামেলা করবো কেন? আমি তো সেরকম মানুষ নই। কিন্তু আপনি ওর গা ঢাকা দিতে গেলেন কেন? হ্যাঁ, যতদূর জানি কলোনির টাকা পয়সা আপনার কাছে তেমন কিছু ছিল না। আগে না। আচ্ছা, এই নিশানাথ বাবুর মৃত্যু সম্পর্কে আপনি কি কিছু জানেন? আগে না। নিশানাথ বাবু যে রাতে মারা যান সে রাতে খাওয়া দাওয়ার পর আপনি কি করছিলেন বলুন তো? আমি আর ডাক্তারবাবু খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে গেলাম। ডাক্তারবাবু সেতার বাজাতে লাগলেন আর আমি শুয়ে পড়লাম। ও, ডাক্তারবাবু সেতার বাজাচ্ছিলেন? আগে হ্যাঁ, মালকোষ বাজাচ্ছিলেন, আলাপ করছিলেন। তা কতক্ষণ আলাপ করছিলেন? তা প্রায় ঘন্টা 1.5 হবে। আপনি পুরোটাই শুনেছিলেন? আগে না, উনি তো ঘর অন্ধকার করে বাজাচ্ছিলেন। আচ্ছা, আপনি কি একটানাই বাজাচ্ছিলেন, মাঝখানে একবারও থামেননি? 2-1 সেতারের কান মোচড়ানোর জন্য থেমেছিলেন বোধ হয়। ও, বোধ হয়। তার মানে আপনি কিছুই চোখে দেখেননি? না, বললাম তো, উনি ঘর অন্ধকার করে বাজাচ্ছিলেন। আচ্ছা, কলোনিতে আসবার কতদিন আগে থেকে আপনি নিশানাথবাবুকে চিনতেন? আগে সে অনেক বছর। আপনি ওর সেরেস্তায় কাজ করতেন, তাই তো? তা উনি আপনাকে জেলে পাঠিয়েছিলেন? আমি চুরি করেছিলাম। জেল থেকে ছাড়া পাওয়ার পর নিশানাথ বাবুই আপনাকে আবার কলোনিতে নিয়ে আসেন। আচ্ছা, তখন কি বিজয় সেখানে ছিল? আর দময়ন্তী দেবীর সঙ্গে তখন নিশানাথ বাবুর বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, কি হলো, কিছু বলবেন? জীবনে অনেক পাপ করেছি, অনেক মিথ্যে কথা বলেছি। জেল থেকে বেরোনোর পর ঠিক করেছিলাম আর কোনোদিন মিথ্যে কথা বলবো না। বৈষ্ণব হয়েছি,
কোনটি নিয়েছে, কিন্তু ঠাকুরের কৃপা তো আজও পেলাম না। আপনি আমাকে দয়া করুন, এ কথা আপনি আমাকে আর জিজ্ঞাসা করবেন না। দেখুন, নিশানাথ বাবু আমাকে বলেছিলেন যে আপনি মিথ্যে কথা বলেন না, অথচ আপনি সত্যি কথাটাও বলছেন না। মিথ্যে না বলা নিশ্চয়ই খুব প্রশংসনীয় ব্যাপার, কিন্তু সত্যি না বলার মধ্যে তো কোনো পুণ্য নেই। আপনি যদি সত্যি কথাটা আমাদের না বলেন, তাহলে আমরা তো জানতে পারবো না নিশানাথ বাবুকে কে খুন করলো। তা আপনি কি চান না যে নিশানাথ বাবুর খুনি ধরা পড়ুন? বেশ, কি জানতে চান বলুন। নিশানাথ বাবু আর দময়ন্তীর বিয়ের ব্যাপারে কি যেন একটা গোলমাল আছে। ওদের বিয়ে হয়নি। বিয়ে হয়নি? তা দময়ন্তী কে? কর্তাবাবু একজন পাঞ্জাবি হোটেল ম্যানেজারের ফাঁসির হুকুম দিয়েছিল। লালমোহন সিং? তার স্ত্রী দময়ন্তী দেবী। স্বামীর ফাঁসির হুকুম শুনে মহিলা কর্তার কাছে এসে কেঁদে পড়লেন। লালমোহনের ফাঁসি হলে তার কি হবে? বিজয়ের বয়স তখন 17-18। সে দময়ন্তীর রূপে মুগ্ধ। ভুলে বসলে একে তাড়িয়ে দিলে সে বিষ খাবে। কর্তার অপচারে তাকে খেতে দেওয়া, রাতে বাংলোয় লুকিয়ে রাখা, কি না করেছে সে। কতকটা ওই ছোকরার হাত থেকে বাঁচাতে, কতকটা দায়ে পড়ে কর্তার নিজের স্ত্রী বলেই পরিচয় দেয়। তাতে অবশ্যই বিজয়ের কোনো অসুবিধে হলো না। কিন্তু লালমোহন সিং এর তো ফাঁসি হয়নি, যাবজ্জীবন হয়েছিল, ছাড়া পেয়ে গেছে অনেকদিন। সে সম্বন্ধে আপনি কিছু জানেন? আগে না। নিশানাথ বাবু জানতেন? বলতে পারবো না, তবে 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 কি জানি না, কি একটা কারণে কর্তা ওকে কলকাতায় চালান করতে চেয়েছিলেন। সিনেমায় নামানোর লোভ দেখিয়ে কলকাতায় বাংলা শেখার ক্লাসে ভর্তি করে। না না, বাংলা শেখাবার খবরটা আমিও পেয়েছি, কিন্তু বাংলা শেখাবার কারণটা, আচ্ছা সিনেমাটা কেন হলো না বলুন তো? কর্তা ভয় পেলেন লালমোহন ছাড়া পেয়ে গেছে, সে যদি কলকাতা বেরোয় হদিশ পেয়ে যায়। তাছাড়া বিপদ আরো একটা এলো। অমন শরীর দেখে প্রডিউসার অজয় দমানিও উচাটন হলেন। অগত্যা আর কোনো উপায় না দেখে বাবু ওকে আবার ফিরিয়ে আনলেন কলোনিতেই। অঙ্কেশ বাবু, বিজয় তো দেখছি একেবারে রোমিও, ফুলে ফুলে মধু খাওয়ার অভ্যেস। আচ্ছা, আগে আমি এখন কি করব? আপনার কোনো ভয় নেই, আপনি উঠে পড়ুন, আসুন আসুন, আমি ধরছি আপনাকে, আসুন, কোনো ভয় নেই আপনার। আপনি এখন চুপচাপ কলোনিতে চলে যান, আজ রাতে আপনার সঙ্গে আমাদের দেখা হবে। ভাড়া বসে গেছে তো? হ্যাঁ, এই সুটকেসটা আপনার ক্লোক রুমে রাখুন, দরকার হবে। কি আছে এতে? গোলাপের কাঁটা, তবে তা দিয়ে মানুষও খুন করা যায়। খাওয়া দাওয়া শেষ? এই যা ঘর ঢুকে গেছে। আচ্ছা, এই নিশানাথ বাবুর বিয়ের ব্যাপারটা নেপাল বাবু ছাড়া আর কে জানে? বিজয় না, আমি জানি। হ্যাঁ, মুকুলও জানে। মুকুল কার থেকে জেনেছে? বিজয়ের থেকে। তেমন ইয়ে তুমি বড়দিন গাছে ছোট্ট দিকে যাও। আপনি
আমি 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 ওই নিশান্তবাবু ঘরের পেছন দিকে থাকছি, কেমন? আমি ঘরে চলবে। বেশি মারামারি করলে না তোরেও দিব ওই আগেরটার মতো ওই জমির দুয়ার পাঠিয়ে দিব। ভালো ভালো মাইরা ভালো, বসাইয়া রাখছো কেন? বসাইয়া রাখছো কেন? ভালো মাইরা ভালো। রোজ রাইতে নিশা সরের মতো ঘুরে বেড়ায়, আর এই রাতে কালো ঘুমে পাইলো আমারে। কালোটা যদি পয়সা থাকতো না তাহলে তোকে মা হইয়ে দেখাইয়া দিতাম। নিজের তো কোনো জ্ঞানটা নাই, যত তো এই মাইয়া মানুষের না ওরা মিরবো। ক্ষমতা দেখবি মশাই থেকে ধরেছে মশাই। আরে আমাকেও ব্যোমকেশ কোথায় গেল? ব্যোমকেশ আসছে। হ্যাঁ মশাই থেকে ধরেছে মশাই। আরে আমাকেও ব্যোমকেশ কোথায় গেল? আসছে ব্যোমকেশ আসছে। হ্যাঁ আসছে। বিজয়ের ঘর থেকে বেরিয়ে ডাক্তারের ঘরের দিকে গেল। কট এটাই আশা করেছিলাম, এক্ষুনি সেটা থামলো। আর যেখানে থেমেছে এক্ষুনি সেখান থেকে শুরু। ম্যাজিক নাকি? যুগলবন্দি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা কিছুই তো বুঝলাম না। যা বুধবার বোঝা হয়ে গেছে। কাল সকালে এই নাট্যের শেষ দৃশ্য অভিনীত হবে। চল চল চল।
আসুন আসুন ডক্টর দাস, আপনার জন্য অপেক্ষা করছি। কি ব্যাপার? কাল থেকে কলোনিতে পুলিশ পাহারা বসিয়েছেন, কাউকে বেরোতে দিচ্ছেন না, তারপর আবার এই তলব। বসুন বসুন, বলছি বলছি, বসুন। আপনারা শুনে সুখী হবেন যে নিশানাথ বাবু এবং বানুগোপালকে কারা মেরেছে আমরা তো জানতে পেরেছি। আমি যতটুকু বুঝেছি যে দীর্ঘদিন ধরে হাকিমের কাজ করতে করতে মানুষের কুটির জটিল চেহারা দেখে দেখে নিশানাথ বাবু হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার অপরাধ যে তিনি অপরাধকে বুঝতেন কিন্তু অপরাধীর মনস্তত্ত্ব বুঝতে পারতেন না। দময়ন্তী দেবীকে তিনি জোর করে দাবি করতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। তাকে শেল্টার দিয়েছেন, তাকে স্ত্রীর সম্মান দিয়েছেন। তিনি দেবতা ছিলেন, তার মতো মানুষ হয় না। সেই কথা আপনি আজ বলছেন। নিশানাথবাবু মারা যাবার পর বিজয়ের বদ মতলবে না ভুলে আপনি যদি তাকে আর একটু সময় দিতেন। আমি কারো কথাই ভুলিনি, আমি যতটা পেরেছি তার সেবা করেছি। তাই যদি হয় তাহলে যে রাতে নিশানাথবাবু খুন হন সেই রাতে পাশের ঘরে আপনি ছিলেন না কেন? কেন মুকুলকে পরদিন সকালে এসে দেখতে হয় যে নিশানাথবাবু মারা গেছেন? আসলে গরমে ঘুম আসছিল না বলে আমি বাগানে বেড়াচ্ছিলাম। উনি জানলা বন্ধ করে শুয়েছিলেন, আমি টের পাইনি। তাই কি? আর আমি যদি বলি কাল রাতে আপনি যেন একটা টাকার খাম হাতে করে ওই বোগেনভেলিয়া ঝাড়ের কাছে রাখতে গিয়েছিলেন, সে রাতেও আপনাকে তাই করতে হয়েছিল এবং এই কাজটা প্রতি মাসে দুবার করে আপনাকে করতে হয়। আর সে অদৃশ্য ব্ল্যাকমেলার প্রতিবার একটা করে হাঁস কিংবা মুরগিকে মেরে রেখে আপনাকে তার আগমনের সংকেত জানিয়ে যান। একবার একটা গরু মেরে তিনি তার টাকার পরিমাণ বাড়াবার ইঙ্গিত করেন। বলুন দময়ন্তী দেবী, নিজের মুখে স্বীকার করবেন নাকি বাকি কথাটাও আমি বলবো? মাস 6 আগে আমি একটা চিঠি পাই, আমার স্বামী হোটেল ম্যানেজার লালমোহন সিং এর নামে লেখা। সে জেল থেকে বেরিয়ে সব জেনেছে, ছদ্মবেশে গোলাপ কলোনিতে এসে সব দেখেও গেছে। লিখেছে সে বদলা নিতে চায় না, টাকা চায়। কত চাই বোঝা যাবে কোন প্রাণী মরছে তার উপর। কোথা থেকে পেতেন আপনি এত টাকা? উনি কোনো কালেও টাকা পয়সার হিসাব দিয়ে মাথা ঘামাতেন না, ওর ক্যাশ ভেঙে ওর কোনো তুলনা হয় না ব্যোমকেশ বাবু। আমি অনেক ভাগ্য করে ওনার পায়ে ঠাঁই পেয়েছিলাম। কাকিমা, এসব কথা তুমি আমাকে আগে তো কোনোদিন। চুপ করো তুমি। আমি কোনোদিন তোমাকে আমার ভাই ছাড়া অন্য কোনো কিছু বলে ভাবিনি। উনি জানতেন সে কথা, বিশ্বাস করতেন। উনি তোমাকে স্নেহ করতেন, বলতেন উনি না থাকলে তুমি যাতে আমার অযত্ন করতে না পারো, তাই দুজনের নামে তিনি সমান অংশ লিখে রাখবেন। উনি আমাকে তোমার হাত থেকে বাঁচাতে চাইতেন। মুকুলের সঙ্গে তোমার বিয়ে দেবার কথা উনি আমাকে বলেছিলেন, যদি তাতে তোমার মন ফেরে। আর কিছু বলবে তুমি? কি হলো, আপনি হাসছেন কেন? হাসছেন কেন? কি আর করবো বলুন, এইসব পারিবারিক কেচ্ছা 5 জনের সামনে খুব কি দরকার ছিল? এই যে মশাই, আপনি এখানকার অন্ন জল ধ্বংস করেন 4 বেলা কিচ্ছুটি না করে, উল্টে এ রোড নামে বদনাম করে বেড়ান। শুনুন। না আমি জানি। বাবা চুপ করো। চুপ কর তুই। এই বৌঠানের সঙ্গে আমার নাম জড়িয়ে এখানে ওখানে অনেক বদনাম করেছে। শুনুন, নিশানাদের সাথে আমার যাই থাক না তা, মা বোনদের সম্মান করার শিক্ষাটুকু আমার আছে। আচ্ছা, এইসব কথা আমি এখানে বসে শুনবো? বলবেন না তো, কে শুনবে? গোপালবাবু, আপনি চুপ করুন, সরি আমাকে আমার কাজ করতে দিন। সরি। নিশানাথবাবু বুঝতে পেরেছিলেন যে দময়ন্তী দেবীকে কেউ ব্ল্যাকমেল করছে, তাই তিনি গুগলে আমাদের সংবাদ পেয়ে আমাদের সঙ্গে দেখা করতে আসেন। ঠিক সেই সময় কাগজে আমি একটা মুরারি দত্ত মার্ডার কেস রিওপেনিং এর খবর পড়লাম। আর নিশানাথ বাবু এসে আমাকে একটা পুরনো বাংলা সিনেমার গানের হদিশ দিলেন। এই অংশটার তদন্তের পুরো কৃতিত্বটাই আমার নয়, এই নগেন মল্লিক মশাই। না, কৃতিত্ব কি বলছেন ভাই? দায় বলুন। মুরারি মার্ডার কেসে আমি তো শুনে। আরে এখান থেকে ঘরে কাম কাজ করে গিয়েছ। নজর বিবি, তুমি তো সারা দিন রাত ঘুরঘুর করে বেড়াও, তা তুমি কোনোদিন টের পাওনি তারা এসে ওই নিরীহ প্রাণীগুলোকে মেরে মেরে রেখে যাচ্ছে? আমি কিছু দেখি নাই, আমি কিছু জানি না, আমি কিছু দেখি নাই, আমি কিছু জানি না। না, ছেড়ে দিন। গরিব মানুষ কষ্টে আছে,
জানা আচ্ছা, নেই এই নাটক আর কতক্ষণ চলবে জানতে পারি? শেষ হয়ে এসছে, আর বেশি দেরি নেই। দময়ন্তী দেবী, আপনার স্বামী লালমোহন সিং, তিনি বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে জেলের মধ্যেই মারা যান। কিন্তু নিশানাথবাবু খবরটা জানতে পারেন কিছুদিন আগে। জানবার পর তিনি কথাটা কাকে বলবেন এটা ঠিক করতে না পেরে যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, এই ডক্টর ভুজঙ্গধর দাসকেই বলেন। আমাকে? না, মনে পড়ছে না তো। না না মনে পড়লেও সাক্ষী দেওয়ার জন্য তো এখন বিছানার থেকে পাওয়া যাবে না, তাই না? কিন্তু আপনি তার সুযোগটা বেশ ভালো করেই কাজে লাগান। দেখুন, আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি দক্ষ অভিনেতা এবং তুখোড় শিল্পী, আমি জানি। কিন্তু আমরা আপাতত একটা অন্য কথায় আসি। আচ্ছা, আপনার এই 19 নম্বর মির্জা লেনের বাড়িটা, ওটা তো আপনার নাকি? আপনার দুজন ভাড়াতে আছে, তারা আপনাকে ভাড়া দেয় বলে বলেছে। হ্যাঁ, ওটা ওই বাড়িটা আমার তো। না, কিন্তু কর্পোরেশনের খাতায় বাড়িটা শ্রীমতী নৃত্যকালী দাসের নামে রেজিস্টার করা আছে। তা নৃত্যকালী দাস কি আপনার স্ত্রীর নাম? হ্যাঁ হ্যাঁ, নৃত্যকালী দাস আমার স্ত্রীর নাম, বাড়িটা ওরই নাম। বাহ! কিন্তু আপনি কিন্তু প্রথম দিন আমাদের বলেছিলেন আপনার স্ত্রীর নাম নিটা, তিনি বিদেশিনী, বিদেশে থাকাকালীন তিনি আপনাকে ছেড়ে যান। হ্যাঁ, মানে আমার স্ত্রীর স্বদেশী নাম নৃত্যকালী, বিদেশি নাম নিটা। বাহ! আপনার স্ত্রীর তো দেখছি অনেক নাম, নিটা, নৃত্যকালী, সুনয়না। তা তিনি এখন কোথায়? আমেরিকাতে। আমেরিকাতে, যদি না করোনায় মারা গিয়ে থাকে তো। না, তিনি মারা যান, দিব্য আছেন, এদেশেই আছেন এবং এখন এখানেই আছেন। হ্যাঁ, এবার কিন্তু ব্যাপারটা নিতান্ত কমেডি হয়ে যাচ্ছে। না, ঠিক উল্টোটা, নিদারুণ হৃদয় নিদারুণ ট্র্যাজেডি হতে যাচ্ছে খুব ঠিকই। নৃত্যকালী ওরফে সুনয়না ওরফে বনলক্ষ্মী যে আপনার সহকর্মিনী এবং সহধর্মিনী, এ বিষয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। তাই তাই আচ্ছা, এই তখন থেকে উনি সুনয়না করে যাচ্ছেন। আপনারা কেউ দেখেছেন তাকে? হ্যাঁ হ্যাঁ, নেপাল বাবু, আপনি দেখেছেন? আমি দেখেছি। হ্যাঁ, দেখেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন তো, ওকে কি বনলক্ষ্মীর মতো দেখতে? হ্যাঁ, থ্যাংক ইউ নগেন বাবু, ঠিক সময় ঠিক বলটি দিয়েছে। ডক্টর দাস ফাঁদে পড়ে গেল। মানে সুনয়নাকে যদি কেউ নাই দেখে থাকে, তাহলে তার সঙ্গে বনলক্ষ্মী কোনো চেহারার মিল আছে কিনা তা নিয়ে তো কেন মাথা ব্যথা থাকবার কথা নাই। কিন্তু আপনি নিজের অসতর্কতায় প্রমাণ করে দেবার চেষ্টা করলেন যে সুনয়না আর বনলক্ষ্মী এক নয়। ডক্টর দাস, সকলে ভুলে গেলেও আমি কিন্তু ভুলে যাইনি যে আপনি বিদেশ থেকে সার্জারি শিখে এসেছিলেন। আপনার সেতার বাজানো দক্ষ হাত, সার্জারি জানা দক্ষ হাত, বনলক্ষ্মীর মুখের ওপর যে অদ্ভুত শিল্পকীর্তি করেছে, ভালো করে মেডিকেল টেস্ট করালেই তা ধরা পড়ে যাবে। বেশ বেশ, যদি ধরেই নেওয়া যায় যে বনলক্ষ্মী আমার স্ত্রী, তাতে কি প্রমাণ হয়? যে আমি নিশানাথ বাবুকে খুন করেছি? নিশানাথ বাবু যে রাতে খুন হন, সে রাতে আপনি সেতার বাজাচ্ছেন। হ্যাঁ, ইন্সপেক্টর বরাত, আপনি এসে একটু বনলক্ষ্মীর বাঁ হাতটা ধরুন তো। ও বাবা, এত কড়া পড়ে গেল কি করে? সেটার আপনি কি করে জানবেন মিস্টার বরাত? তার জন্য তো আপনাকে সেতার বাজানো জানবেন। নিশানাথ বাবু যে রাতে খুন হন, সে রাতে আপনি সেতার বাজাচ্ছিলেন ঠিকই, কিন্তু উড়ো চিঠি পেয়ে বিজয়বাবু কলকাতার দিকে রওনা দিলে আর দময়ন্তী দেবী টাকার খাম নিয়ে বাগানে চলে গেলে আপনি ওই সেতার বাজানোর দায়িত্বটা বনলক্ষ্মীর হাতে ছেড়ে দিয়ে ঘরে ঢুকে পড়েন, জানলা বন্ধ করেন এবং দ্রুত হাতে কাজ সারেন। আচ্ছা, দারুণ গল্প বলেন কিন্তু আপনি। হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনার এই জোড়া তারা দেওয়া থিওরি, না এর কোনো প্রমাণ আছে? থিওরি হলেও আপনি কিন্তু পার পাবেন না ডক্টর দাস। আপনার 19 নম্বর মির্জা লেনের বাড়িটা তল্লাশি করে আমরা কিছু পেয়েছি। দেখুন দেখুন
নিয়ে আসুন, এখানে খুলুন। এই দেখুন, এই হচ্ছে আপনাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর এই হচ্ছে নানা দিক থেকে আসা টাকার খাম, এমনকি দময়ন্তী দেবীর টাকার খামগুলো তাড়াহুড়ো করে ছেঁড়া হয়। এই হচ্ছে সায়ানাইড বানানোর যন্ত্রপাতি, আর এই নগেনবাবু, আপনি আমাকে বলেছিলেন মনে আছে যে আপনার বন্ধু মুরারি দত্তের শরীরে কোনো চিহ্ন পাওয়া যায়নি, কেবল পেটে একটা ছোট্ট দাগ ছাড়া, অথচ তার স্মল ইন্টেস্টাইন ফেটে গিয়ে তার মৃত্যু হয়। এই খাপটার মধ্যে একটা বিশেষ তাপমাত্রা পর্যন্ত বরফ জমিয়ে বার করে নিলে তা দিয়ে অনায়াসে একটা মানুষকে খুন করা। এই হচ্ছে সেই বরফের ছুরি। এই লোকটা মুরারিকে মেরেছিল। এই লোকটা নেতা, চলে আসো। তুমি শোনায় না, নেতা চলে আসো। এবার তো চলো। চলো এবার তাহলে যাওয়া যাক। চলো। দেখুন, পড়ে রয়েছে ল্যাপটপ, প্রজেক্টর। বন্ধুকে যারা খুন করেছিল তাদের উপযুক্ত শাস্তি, যাকে বলে কিনা পোয়েটিক জাস্টিস, হয়েছে বলে নগেনবাবু অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ এই দুটো বস্তুই ব্যোমকেশকে উপহার দিয়ে গেল। ওদিকে বিজয়বাবু রসিকের বিরুদ্ধে শুধু মামলা তুলে নিয়েছেন তাই নয়, মুকুলকে বিয়ে করবেন বলেও স্থির করে ফেলেছেন। তাছাড়া দময়ন্তী দেবীর প্রস্তাব, তার নামে ইন্স্যুরেন্সের যে লাখ-20 ম্যাচুরিটি মানি আসবার কথা, তা তিনি ব্যোমকেশকেই দেবেন এবং ব্যোমকেশকে তা নিতে হবে। বিনিময়ে তাকে গোলাপ কলোনির অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে। কারণটা বোঝা অবশ্য এমন কিছু শক্ত নয়। নেপালবাবুকে সকলেই ভালোবাসেন ঠিকই, কিন্তু তার উপর তো তেমন ভরসা কারণ নেই। এই শুনে নগেনবাবু স্থির করে ফেলেছেন যে তিনি শেয়ার মার্কেট ছেড়ে দেবেন এবং আবার ছবি বানাবেন, আর দময়ন্তী দেবীর টাকার সঙ্গে নিজের কিছু টাকা লাগিয়ে ওই গোলাপ কলোনির পাশে তিনি একটা ছোটখাটো ফিল্ম সিটি বানাবেন, যার নাম দেবেন ব্যোমকেশ কলোনি। কিন্তু এত কিছু যাকে নিয়ে সবার এত মাথা ব্যথা, তার তো কোনো কিছুতেই কোনো উৎসাহ নেই। কথাও বলে না বিশেষ, চুপ করে গুম হয়ে বসে থাকে, কি যে ভাবে সবসময় কে জানে। এর মধ্যে দুবার সত্যবতী ফোন করেছে, সে তার কোনো ধরেনি। ভাবুন একবার, সাহসটা কোন পর্যায়ে গেছে। কার সাহস? কিসের সাহসের কথা বলছো? না, আমি ওই ভুজঙ্গধরের কথা বলছি। লোকটা কি সাহস না? হ্যাঁ, একটার পর একটা অন্যায়, একটার পর একটা খুন। আচ্ছা, ভুজঙ্গধর মানে তো সাপের ওঝা, বনলক্ষ্মী কি সাপ?
এই জন্যই না মাঝে মাঝে তোমার হয়ে আমাকে কলম ধরতে হয়। তুমি একটা সাহিত্যিক লোক, আর তুমি ভাষা বিজ্ঞানের সাধারণ সূত্রটা মনে রাখবে না? আরে প্রপার নেমের কোনো মানে হয় না। তাহলে তো নিশার যিনি না, তিনি ওই নিশাখালী খুন হন কেন? হ্যাঁ, তা বটে। ব্যোমকেশ, ব্যোমকেশ, আরে কি হলো কি তোমার? আমি আবার ফেল অজিত, আবার ফেল। মানে? ভানুগোপালকে বাঁচাতে পারিনি বেখেয়ালে, বনলক্ষ্মীকেও বাঁচাতে পারলাম না ভুল সন্দেহের বশে। ও যে আগাগোড়া ভুজঙ্গধরের হাতে ব্যবহৃত হচ্ছিল সেটা বুঝতে আমার বড্ড দেরি হয়ে গেল। কি ব্যাপার বলো তো, কি হলো কি তোমার? মৃত্যু ঠিক আগে ডাক্তার দাস বনলক্ষ্মীকে চুমু খেয়েছিল, মনে আছে? হ্যাঁ। ডাক্তারের মুখে ছিল পটাশিয়াম সায়ানাইডের অ্যাম্পুল। সেটা সে বনলক্ষ্মীর মুখের মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছিল যাতে দুজনে একসঙ্গে মরতে পারে। ডাক্তার বুঝে গিয়েছিল যে দেয়ালে পিঠ থেকে গেছে, হয় ওকে মরতে হবে, নয়তো ধরা পড়লে ওর ফাঁসি নিশ্চিত। কিন্তু বনলক্ষ্মীকে মরতে হবে কেন অজিত? কি মুশকিল, তুমি তখন থেকে বনলক্ষ্মী বনলক্ষ্মী করছো কেন বলো তো? ওর নাম তো আসলে নেত্রকালী। নেত্রকালী সে যে বনগা বর্ডার পেরোবার আগে দুবার ধর্ষিত হয়ে যায়। সুনানা সে যাকে সিনেমায় নামিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে লম্পট মুরারি দত্তের দিকে টাকার জন্য ঠেলে দেওয়া যায়। আর বনলক্ষ্মী সে যার মুখে প্লাস্টিক সার্জারি করে চোখে লেন্স পরিয়ে নিশানাথ সেনের আস্থা ভাজন করে তুলে আরো টাকা, আরো টাকা, আরো টাকা। ওই কারণেই চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়ে।